আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্ষমতায় থেকে সত্য প্রকাশ করতে দেবেন না, তখন অনেকগুলো মিথ্যার প্রসার ঘটবে। তো এখন তাই ঘটেছে। সরকার, আমার হিসেবে এটা তথাকথিত সরকার, এনজিও গ্রাম সরকার, এই সরকার 50 লক্ষ টাকা ঘোষণা করলো যে যে তাকে গুলি করেছে তাকে যেন যারা ধরিয়ে দিবে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা একটা তামাশা করা হয়েছে। যেমন তামাশা করা হয়েছে যখন মির্জা আব্বাস তাকে দেখতে যান, অনেকেই বলল, অনেকেই দেখলাম স্লোগান দিল, মির্জা আব্বাসকে দোষী করে স্লোগান দিল, অর্থাৎ বিএনপির ঘাড়ে এই দোষটা চাপিয়ে দেওয়া হলো। আপনি চমৎকার বলেছেন যে আমরা অনেকগুলো উৎস পেলাম। কেউ বলেছে জামাত মেরেছে, কেউ বলেছে বিএনপি মেরেছে, কেউ বলেছে আওয়ামী লীগ মেরেছে, কেউ বলেছে র মেরেছে। এখন শুধু ন্যাটো বাহিনীর কথাটাই বলা বাদ রেখেছে, এছাড়া সবই বলা শেষ হয়েছে। এটা হাস্যকর। এইখানে তদন্ত করতে হবে, গেম প্লেম খেলার কোনো সুযোগ নেই। হাদিকে কে মেরেছে, কেন মেরেছে, ধরার পরে না বোঝা যাবে কেন মেরেছে। আর একটা গুলি করেছে, আমরা দেখেছি একটা গুলি করেছে। আবার এক ধরনের ইউটিউবার বা বক্তা বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা যাই বলি না কেন, বা একজন বলেছে যে 80,000 আততায়ী বাংলাদেশে ঢুকেছে। এটা তো একটা হাস্যকর কথা। কোন দেশ কেন, সারা পৃথিবীতে 80,000 আততায়ী খুঁজে পাওয়া যাবে? একটা বাংলাদেশে আততায়ী এসে গেছে 80,000, এই কথা বলেছে। তো ভারত থেকে পার্শ্ববর্তী দেশ বলেছে, ভারতের নাম বলে না। ভারত 80,000 আততায়ী, একটা দেশে আততায়ী এত থাকে নাকি? এটা হাস্যকর ব্যাপার। 8 জন বললে হতো বা 5 জন বললে হতো, 80 জন বললে হতো, কিন্তু যখন 80,000 বলেছে, বিষয়টা বোঝা গেল যে এগুলো তারা প্রকৃতপক্ষে মূল ঘটনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। একজন তো বলেই ফেলেছে 4টা গুলি করতে চেয়েছিল, একটা গুলি লেগেছে, পিস্তল কাজ করেনি, তাই 3টা গুলি। মানে মনে হয় যে তারা সেখানে উপস্থিত ছিল, এইগুলো তারাই ঘটিয়েছে, দেখেছে, এইভাবে বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন হাদিকে কোন সময়ে এই গুলিটা করা হলো, আপনি খেয়াল করেন। প্রথমত তাকে কেউ কেউ শনাক্তই করে ফেলেছে যে অমুক ব্যক্তি এখানে আছে। পাশাপাশি দেখেন আপনি কিছুদিন আগে খালেদা জিয়া জীবিত না মৃত, এই নাটক চলতেছে এখনো, তার মধ্যে হাদিকে কেন্দ্র করে এই ঘটনা হলো। আমরা এই তথাকথিত আন্দোলনে আমরা দেখেছি যে লাশের রাজনীতি চলে। আপনি দেখেন আবু সাইদকে মারা হলো, তার পোস্টমর্টেম রিপোর্ট নেই। তো এইখানে কেউ কেউ মনে করতেছে যে জামাতে ইসলাম ফায়দা লুটার জন্য এটা ঘটাতে পারে। আবার কেউ কেউ মনে করে যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, ভারত কেউ করে নাই, শিবিরও করে নাই, অন্য কেউ করেছে, এটাও কিন্তু কেউ কেউ বলে। তো এটা আসলে আমাদের সামনে ধোঁয়াশা হয়ে রয়েছে। তবে আমরা সন্দেহ করতে পারি, কেননা এরা লাশের রাজনীতি করেছে, আমরা দেখেছি। আপনি দেখেন এই খালেদা জিয়াকে বিদেশে নিবে, খালেদা জিয়া অসুস্থ, খালেদা জিয়া অ্যাবাউট টু ডাই, দোয়া করতেছে, তারেক রহমান আসবে কি আসবে না, ইত্যাদি ইত্যাদি ঘটনার মধ্যে হাতির ঘটনা আনা হলো। আমরা তো মনে করি যে এই ঘটনা যারা সরকারের পক্ষ থেকে ঘটানো হয়েছে, আমি মনে করি যাতে মানুষের দৃষ্টিভঙ্গি নির্বাচন এবং খালেদা জিয়ার বাইরে চলে যায়। এটা এক ধরনের প্রতারণা করা হয়েছে জাতির সাথে। তারপর আবার পিয়াজ নিয়েও কথা হলো। আপনি অফ দ্য রেকর্ডে একটা জিনিস বলেছিলেন যে সংস্কারের চাইতে পেঁয়াজের গুরুত্ব বেশি, তারেক রহমান বলেছিলেন। আসলেই তাই, কারণ বাংলাদেশের মানুষের সংস্কারে কিছু যায় আসে না, কিন্তু পেঁয়াজের দামে যায় আসে। আমরা দেখলাম যে ভারতকে এত তীব্র ঘৃণা করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আমি অপদেষ্টা বলে আমি দুঃখিত এটা বলার জন্য, এর জন্য আপনার চ্যানেল দায়ভার নিবেন, এটা আমারই দায়ভার। আমাদের অপদেষ্টা সাহেব খুব গর্ব করে বললেন যে আমরা পেঁয়াজ এনেছি, পেঁয়াজ 35 টাকা, এক দামে 50 টাকা বা 35 টাকা কমে গেছে। তো এই যে আবার গর্ব করেন যারা ইন্ডিয়া বয়কট করেন, আবার তাদেরই স্বরাষ্ট্র উপদেষ্টা বলে পেঁয়াজ ভারত থেকে এনে কম দামে খাওয়াতে পেরে গর্ববোধ করেন। তো এই যে যে রহস্যজনক বিষয়গুলো আমাদের প্রতি মুহূর্তে ঘটে, হাদি হচ্ছে এই নির্বাচন বানচাল করার, অথবা নির্বাচন পিছিয়ে দেওয়া, অথবা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে দেওয়ার জন্য সে বলির পাঠা হয়ে গেছে। কোনো সন্দেহ নেই যে হাদি তার এই মুহূর্তে যে সরকার আছে, এই মুহূর্তে যারা এই সরকারের পক্ষে, হাদি তাদেরই একজন। তো এই সময় হাদির শরীরে যখন গুলি, এটা যথেষ্ট সন্দেহজনক। কারণ আওয়ামী লীগের মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না, এমনকি ঘরেও থাকতে পারে না, জেলেও অনিরাপদ, নিশ্চয়ই তখন আওয়ামী লীগের লোকেরা তাকে হত্যা করতে যায়নি। এমনকি যে শুটটা করেছে, আপনি দেখবেন বাইক থেকে গুলি করেছে। বাইক থেকে গুলি তো কোনো প্রশিক্ষিত লোক ছাড়া, একেবারে ওয়েল ট্রেইনড ছাড়া কারো পক্ষেই চলমান কোনো কিছুর উপর থেকে আরেকটা চলমান কোনো কিছুর উপর কেউ কোনো টার্গেটকে নির্দিষ্ট জায়গায় গুলি করা প্রশিক্ষিত লোক ছাড়া সম্ভব না। এটা আপনি আমাকে যদি রিভলভার লোড করে দেয়, এমনকি দাঁড় করিয়েও রাখে, আমরা ওইভাবে তার মাথায় গুলি করতে পারবো না।
আমরা যদি রিভলভারের 6টা থেকে 8টা পুরোটা ম্যাগজিন খালি করি, আমি নিশ্চিত যে আপনি আমি কেউ তার মাথায় মানে নির্দিষ্ট টার্গেটে তো দূরের কথা, আমরা তার বডিতে লাগাইতে পারবো না, ওই রিক্সার আশেপাশে যাবে, ঠিক আছে, অথবা উল্টো নিজের গায়ে লাগতে পারে পিস্তলটা ঘুরে। কিন্তু সেখানে প্রশিক্ষিত লোক, দুটো চলমান যান থেকে একটা যান্ত্রিক, দুইটাই সম্ভবত যান্ত্রিক ছিল, কারণ এখন তার অটো রিক্সা, কিন্তু পায়ে রিক্সা কম, সেখানে এইভাবে সম্ভব না। তাই আপনি এটাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগই নাই, কোনোভাবে সুযোগ নেই। আর হাদির কথা যেটা বললেন, হাদি কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না, নিঃসন্দেহে সত্য, কিন্তু হাদির যে ভাষা, হাদির যে মুখের ভাষা, 2বার করে ওযু করতে হয়, 3বার কুলি করতে হয়, তার যে মুখের ভাষা, রাজনীতিতে সে যে সমস্ত ভাষা প্রয়োগ করেছে এবং যেভাবে ভাষা প্রয়োগ করেছে, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন, আমরা তার ভিডিও গুলো যদি দেখি, এগুলো খুবই ন্যাক্কারজনক ছিল, এটা তার উচিত হয়নি। এছাড়া তিনি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃতি শব্দ উচ্চারণ করেছেন, সেটা তো বলাই বাহিল। এগুলো জামাতের 20 মুখের 1 মুখ, আমি বলতাম সাপের 2 মুখ, জামাতের 20 মুখ, এখন দেখি জামাতের 200 মুখ। যে ইনকালাব মঞ্চ, তার ইনকালাব মঞ্চ কেন বানাতে হবে? ইনকালাবের জায়গায় সে বিপ্লবী মঞ্চ বানাইতে পারলো না, ইনকালাব শব্দ কেন দেয়? এখন কেউ হয়তো বলতে পারে শব্দ তো চয়েস, যার যার ইচ্ছা। জি, চয়েসের মধ্যে আমি কেন এই কোটটা পরেছি? আমি তো আফগানিস্তানের পাগড়ি পরি নাই, আপনি ওই জামাটা কেন পরেছেন? আপনি তো তুর্কির এত বড় টুপি পরেন নাই, কারণ কি? কারণ আমরা সেই সংস্কৃতি ধারণ করেন না, আমি সেই সংস্কৃতি ধারণ করি না, আমি তো আফগানিদের মতো কালা পাগড়ি পরি নাই। তো তেমনি শব্দ চয়নেরও ব্যাপার আছে, তাকে কেন বিপ্লবী মঞ্চ বানাইতো, ইনকালাব মঞ্চ কেন? এই প্রশ্নটা আসছে এবং আসবে। এবং তার ভাষা সবগুলোই ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে তারা। এই হাদি আজকে গুলি লেগেছে, কারণ নগরে যখন আগুন লাগে দেবালয়ে রক্ষা পায় না, তার উপরে গুলি হয়েছে। এটা এটা বিপজ্জনক সিমটম, কারণ মানুষের, তাদের দলের লোকের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তবে হাদির এই ঘটনাটা মূলত দৃষ্টিভঙ্গি সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে। যারাই যখন ক্ষমতায় যায় বা ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা পায়, তাদের ভাষা, তাদের চিন্তা পাল্টে যায়, তারা তখন আর স্বাভাবিক ভাষায় কথা বলে না। তার সর্বশেষ উদাহরণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি অপদেষ্টাই বলি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ আপনি দেখেন, একটা মানুষ, তারই দলের লোক, এখন তিনি, যার জন্য তিনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন, তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পেঁয়াজ নিয়ে আসলেন। মানেটা কি? মানে তিনি, তার কাছে ওইটার গুরুত্ব কম, তার কাছে হাদির উপরে বা একটা মানুষের উপরে গুলি করা হয়েছে সেটা গুরুত্ব কম, পেঁয়াজের গুরুত্ব বেশি। কোনো সন্দেহ নাই, জাতীয় জীবনে পেঁয়াজের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু জীবন কারোর উপর গুলি করা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তখন তিনি পেঁয়াজের প্রসঙ্গ আনলেন। তার মানে হলো তিনি এই প্রশ্নটা পছন্দ করেননি, অথবা তিনি এড়িয়ে যেতে চেয়েছেন। আর যেটা আপনি বললেন যে যখন যারা ক্ষমতায় যায়, কেউ বলে বিল্ডিং ধাক্কা মেরেছে, কেউ বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কেউ তো বলে যে ছাগল দিয়েছে, ছাগল পরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার পর তো আমরা দেখেছিলাম তখন ছাগল দান করেছিল। কেউ বলে যে কেউ তো বলে যে আমরা কি করব, এরকম শব্দ আছে। কয়েকদিন আগে তো বলেছে, এই সরকারের লোকজনই বলেছে যে আমরা আমাদের খুনের ঘটনা আমরা রক্ষা করতে পারবো না, বলেছে তারা। তো এটা ক্ষমতায় যখন যায়, তারা দায় সারা গোছের কথা বলবেই। রাজনীতিবিদরাই বলে, রাজনীতিবিদরাই এরকম বেফাস কথা বলে। আর জাহাঙ্গীর সাহেব তো রাজনীতিবিদ নন, ডক্টর ইউনূস তো রাজনীতিবিদ নন। আর আপনি যে প্রশ্নটা করলেন, ডক্টর ইউনূস বলেছে নির্বাচন বানচাল, এটা একজন ক্ষমতায় যিনি থাকেন এটা তিনি বলতে পারেন না। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করেছে? কে নির্বাচন বানচালের চেষ্টা করেছে? এটা আমরা না বলবো, তিনি কিভাবে এটা বলেন? তিনি এটা তিনি বলতে পারেন না, কারণ সরকার তার, আর্মি তার, জামাত তার, বিএনপি তার, আওয়ামী লীগ মাঠে নাই, নির্বাচন কে বানচাল করবে? এটা একটা মানে তিনি মানে বাদ কি বাদ, তিনিও কম না। তাকে দেখা যায় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। তাকে দেখা যায় যে আমরা জানি যে তিনি শুধুমাত্র কিস্তিতে ব্যস্ত থাকেন, কিন্তু আমরা জানি তিনি কিস্তিতে দেশও বিক্রি করতেছেন, তিনি কিস্তিতে বন্দর দিয়ে দেন, তিনি কিস্তিতে ভূমি দিয়ে দেন, তিনি কিস্তিতে আরো যে কত কিছু দিচ্ছেন, এমনকি কিস্তিতে তিনি যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলো আমাদের সামনে প্রকাশ করেননি। সুতরাং তিনি যে কথাগুলো বলেন, যখন বলেন যে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করেন নাই তাদের লোক ছাড়া। আমরা দেখেছি জামাত বলেছে যে এই শর্ত না মানলে নির্বাচন করতে দেব না। আমরা দেখেছি তার এই গণ অধিকার পরিষদ, আপনারা যাকে বলেন, আমি তাকে গণ অধিকার পরিষদ বলি, তারা বলেছে নির্বাচন হতে দিবে না। জামাত বলেছে নির্বাচন হতে দিবে না। তাহলে কি নির্বাচন বানচাল করতে চাচ্ছে কি জামাত? ওর কথাটা তাকে পরিষ্কার করতে হবে। আমরা জানি যে এই মুহূর্তে এই সরকার জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকার, এটা আমার কথা না, এটা তারেক রহমানের কন্যা বলেছেন, খালেদা জিয়ার নাতনি বলেছেন, অর্থাৎ বিএনপি ঘটনা, বিএনপির ঘর থেকে বক্তব্য দেওয়া হয়েছে জামাত নিয়ন্ত্রিত এই সরকার। কেউ কেউ বলে এই জন্যই তারেক রহমান আসতে পারতেছে না। এমনও হতে পারে যে হাদিকে গুলি করে আসলে সিগন্যালটা দেওয়া হলো তারেক রহমানকে, এটাও হতে পারে। মানে আপনি হয়তো বলবেন যে এটার সাথে কি কানেকশন, এটাও হতে পারে যে হাদির উপরে গুলি করে বুঝে দেওয়া হলো তারেক রহমান
তুমি এসে যদি আসতে চাও তাহলে এরকম পরিণতি হতে পারে, এটাও হতে পারে। মানে আমরা তো যেহেতু ওই যে বললাম, ডক্টর হুমায়ুন আজাদের ভাষায় শুরুতেই বলেছি, যখন ক্ষমতাধর ব্যক্তিরা সত্যটাকে প্রকাশ করতে দিবে না, তখন অনেকগুলো মিথ্যা সামনে চলে আসতে পারে। সুতরাং এর জন্য দায়ভার তাদেরকে নিতে হবে। এটা আরেক হাস্যকর উদ্ভট ঘটনা। তাহলে দেশের পুলিশের কাজটা কি? আর আপনি যেটা বললেন যে পুলিশ আইন ও আদতে আইন শৃঙ্খলা পুলিশের কোনো কার্যক্রম নাই না, পুলিশের কার্যক্রমকে ধ্বংস করে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। এই সরকার তা করেছে। আমরা তথাকথিত আন্দোলনের শুরুতেই দেখেছি কিভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মানে কে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই জন্যই তো মব চলতেছে। মব সন্ত্রাস কেন চলে? মব সন্ত্রাসের পুলিশকে অকার্যকর করার জন্যই তো মব সন্ত্রাস করা হচ্ছে এবং করানো হচ্ছে। এটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। তো এটা তো তারা ইচ্ছা করেই ধ্বংস করছে যাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ যত এই ধরনের ঘটনা ঘটবে তত এই সরকারের আয়ু বাড়বে। তো তফসিল ঘোষণার পর তারা যখন বলে সব প্রার্থীকে এই নির্বাচনে অস্ত্র দিবে, এটা একটা হাস্যকর কথা। তাহলে আপনি যেটা বললেন আমরা কি করেছি, আমি কি করেছি? আমাদের জীবনের নিরাপত্তা কে নিবে? প্রতিদিন 45টা, এই যে শত শত হাজার, 10 মাসে কত খুন হয়েছে, কত লাশ ভেসে উঠেছে এই গত 10 মাসের হিসাবে। এই ইউনূস নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত, প্রশাসনের নিয়ন্ত্রিত এই মিডিয়াতে কতগুলো নিউজ এসেছে, আপনি হিসাব করে দেখেন তো। এদের নিরাপত্তা কে নিবে? এই যে গ্রামে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, মানুষ মব সন্ত্রাসের শিকার হচ্ছে, চাঁদাবাজি, লুট তরাজ, জমি দখল, ব্যবসা দখল হচ্ছে, এগুলোর দায়ভার, এগুলো নিরাপত্তা কে দিবে? ভোট তো এই 12 তারিখের পরে কি করবে? এই 12 তারিখ পর্যন্ত আপনি অস্ত্র দিবেন, তারপরে কি অস্ত্র দিবে? তারপরে তারা আপনাকে অস্ত্র দিবেন না। আর এই যে অনেক যারা জঙ্গি ছিল, যাদেরকে সাজা দেওয়া হয়েছিল, সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া হয়েছে, অস্ত্র লুট করে নেওয়া হয়েছে নরসিংদী থেকে, বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে, এয়ারপোর্ট থেকে অস্ত্র লুট করা হয়েছে। তো এই অস্ত্রগুলো কোথায় গেল? আপনি আর এই যে একটু আগে বললেন যে চিটাগাং এ 50টা AK-47, আমরা যতদূর জানি 50টা না, শত শত চলে এসেছে অস্ত্র। পাকিস্তানের জাহাজ, পানির জাহাজ বাংলাদেশে আছে, তাদের কোনো জাহাজ করা হয় না, তাদের কোনো চেকিং নেই, সিকিউরিটি চেক নাই। আমরা দেখলাম পাকিস্তান থেকে 25 টন বীজ আসলো, পপি বীজ। তো এগুলো তো সন্দেহজনক। এখানে অস্ত্র আসতেছে, দেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। সন্ত্রাসের অভয়ারণ্য, মানে মানুষের অভয়ারণ্য নয়, সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে এই মুহূর্তে। বিশেষ করে মব সন্ত্রাসের মাধ্যমে পুরো দেশটাকে অস্থিতিশীল করা হয়েছে। তো এখন যেখানে মব সন্ত্রাস হয় সেখানে আপনি একটা রিভলভার দিয়ে বা একটা গান, বড় জোর আপনি 2টা গান দিবেন, গানম্যান দিবেন, যে 2টা গান রাখতে পারবে, একটা পিস্তল রাখতে পারবে। তো মব তো করবে হাজার হাজার লোক, আপনি একটা পিস্তল আর 2টা গান দিয়ে আপনি কি করবেন? কি করতে পারবেন না? পিস্তল থাকলে গুলি চালানো যায় না। বাংলাদেশের বহু লোকের ঘরে বাড়িতে পিস্তল আছে, বন্দুক আছে, তারা কি যখন মব সন্ত্রাস হবে ঠেকাইতে পারবেন? ধরেন আপনার বাড়িতে 200-300 লোক গেল মব সন্ত্রাস করতে, আপনি এক পিস্তল দিয়ে কি করবেন আমাকে বলেন? একটা পিস্তল দিয়ে আপনি কি করবেন? একটা পিস্তলে কয়টা গুলি থাকে? আর আপনি চাইলেই তো গুলি করতে পারবেন না, পুলিশই গুলি করতে পারে না। সে জায়গায় আপনি চাইলে, মনে চাইলে আপনি 200 লোক এলে আপনি রিভলভার থেকে গুলি ছুটতে পারবেন না। তো এগুলো হাস্যকর যুক্তি, হাস্যকর কাণ্ড। কারণ এরা তো কি, আবার বলছে, এরা কেউই রাজনীতিবিদ না, কেউই এরা, যারা এখন এই মুহূর্তে ক্ষমতা দখল করে আছে বা ক্ষমতায় যাদের বাইরে থেকে এনে বসানো হয়েছে, কারণ আমরা কোনোদিন তাদের দেখি নাই। আপনি ডক্টর ইউনূসকে, তিনি এত বড় ধনী মানুষ, তার এত হাজার হাজার কাঠা সম্পদ, লাখ লাখ হাজারো কোটি টাকা, জীবনে তাকে কোনোদিন বাংলাদেশের কোন দুর্যোগে তাকে কাউ পাশে থাকতে দেখেছেন? কোনো কালই দেখেন নাই। বরং এরশাদ সরকারের আমলে তিনি সুবিধা নিয়েছেন, খালেদা জিয়া সরকারের আমলে সুবিধা নিয়েছেন, শেখ হাসিনা সরকারের আমলে তিনি বারবার সুবিধা নিয়েছেন। দেশের দুর্যোগে তিনি কোনোদিনই আসেন নাই। হুট করে উড়ে এসে রজার রহমান পালায় দেওয়া একটা লোক, আমরা কোনোদিনই তাদের ক্ষমতায়, মানে দেশের জন্য কিছু করতে দেখিনি। আজকে তারা ক্ষমতায় বসেছে, তারা দেশটাকে অনেকটা সৎ মায়ের মতো পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। কারণ এরা তো দেশে না করি কিনা, আমরা তাদের কাছে, এরা এক সময় এক কাজ করবে, এদের তো নির্দিষ্ট এজেন্ডা আছে। এরা কেন এই দেশে ক্ষমতা 17 মাস একটি দেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আচ্ছা আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতে কেন আপনাকে অস্ত্র দিতে হবে? ওয়াই? আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি? চারটিখানি ব্যাপার আমরা জানি যে নির্বাচনের আগে যখন আর্মি অস্ত্র উদ্ধার অভিযানে যেত, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যেত, চুপচাপ হয়ে যেত, সব ক্রিমিনাল, এমনকি সিসকে চোরও পালায় যেত, অন্তত ওই নির্বাচনের 2-2.5 মাস আত্মগোপনে থাকতো। আর এখন ডাইরেক্ট গুলাগুলি, তাও আবার আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আপনি যে বললেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে, পুলিশ অকার্যকর, কিন্তু পুলিশের যে দাদা সেনাবাহিনী, তারা তো কার্যকর। তারা কি করে? জাহাঙ্গীর সাহেব যে এই যে অস্ত্র দিতে চাইলেন, তার মানে পুলিশ তো ফেল, পুলিশকে ফেল করানো হয়েছে। ফেল না, পুলিশ ফেল। তাহলে কি আর্মিও ফেল? কোন আর্মি যে আর্মিকে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে তিনি কি জবাব দিবেন? এটা আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কিভাবে গুলি চলে? এটা তো হাস্যকর ব্যাপার। তো
তো এই যে সমস্ত ড্রামা সরকারের, এগুলো তো সরকারের ড্রামা, আমরা এগুলো বুঝি। কখন কি বলে নিজেই জানা না। যে আপনি যেটা বললেন না যে ক্ষমতায় যারা যায় রাজনৈতিক নেতা হলে খেয়ে হারায় ফেলে, আর উনি তো রাজনৈতিক দলের কেউ না, রাজনৈতিক ব্যক্তিত্ব না। কারণ যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝরও বাজে। জাহাঙ্গীর সাহেব সারা জীবন লেফট রাইট করে আসছেন, ইয়েস নো ভেরি গুড করে আসছেন, ইয়েস স্যার আর নয় নো স্যার। তিনি অর্ডার দিয়েছেন, না হয় অর্ডার ফলো করেছেন। যারা সারা জীবন হয় অর্ডার দিয়েছে, অর্ডার ফলো করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে কি করতে পারবে? তারা তো জনগণের মন মেজাজ বুঝতে পারবে না, তারা তো দেশ বুঝতে পারবে না, তারা তো গণতন্ত্র বুঝে না। ইউনূস সাহেব সারা জীবন এমডিগিরি করেছেন, সারা জীবন বসিং করেছেন, তিনি তো ওই লোক দিয়ে তো দেশ চালাতে পারবেন না, তিনি তো কোনো কম্প্রোমাইজে যাবেন না, তার স্বার্থ বুঝবেন। তো জাহাঙ্গীর সাহেব রাজনীতি বুঝে না, এমডি সাহেব, গ্রামীণ ব্যাংকের এমডি সাহেব কম্প্রোমাইজে যাবে না, তো এরা তো দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে না। রাজনীতিবিদকে রাজনীতির মধ্যে আসতে হবে। দ্রুত এই দেশে একটা নির্বাচন দরকার, এবং সেটা ইনক্লুসিভ নির্বাচন, সকল দল একসাথে হয়ে নির্বাচিত সরকার গঠন করে সেখানে যারা ক্ষমতায় যাবে তাদেরকে দেশ পরিচালনা করতে হবে। 17 মাস একটা দেশ কোনোদিন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারে চলতে পারে না, এটা কোনো দেশের মধ্যে পড়ে না। জামাতের কথাটা যেহেতু বলেছেন, আমরা জামাত নিয়ে আলোচনা করি। জামাত হচ্ছে একটা মুনাফেক সংগঠন। আপনি যেটা বলেন চেইন অফ কমান্ড, আসলে কিছুই না। জামাতে যারা করে তারা হয় তাদের চাকরি করে, তাদের কেউ কর্মী না, কেউ তাদের সদস্য না, এরা সবাই হয় চাকরি করে না ব্যবসায়িক সুবিধা প্রাপ্ত। জামাত কোনো রাজনৈতিক দল না, এটা একটা সিন্ডিকেট। জামাত কোনো রাজনৈতিক দল না, এটা আমি বলিনি। ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের নাম তো আপনার অবশ্যই মনে থাকার কথা, যিনি বিএনপির মহাসচিব ছিলেন, আমাদের জামালপুর জেলার ক্ষণজন্মা পুরুষ ছিলেন, ক্ষণজন্মা ব্যক্তিত্ব। এই বিএনপির মহাসচিব সালাম তালুকদার, তিনি মন্ত্রীও ছিলেন, তিনি বলেছিলেন, আমি সেখানে ছিলাম, যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে গোলাম আজম তার সাথে বৈঠক করতে, যখন গোলাম আজম লুকিয়ে লুকিয়ে থাকে, এটা 92-93 সালের ঘটনা, তখন বলে তিনি পাত্তাই দেননি। তিনি বলছেন জামাত ইসলাম কোন দল না, রাজনৈতিক দল না, এটা আমার কথা না। এটা এমন না যেটা আপনার কাছে আমি প্রথম বললাম, এটা আমি বহু আগেও লিখেছি, ফেসবুকে বলেছি, এটা আমাদের জামালপুরের লোকজন জানে যে আমি এটা বলেছি। আপনি দেখেন জামাত কত বড় মুনাফেক। তারা প্রথমে পাকিস্তান, এখন একটু ঘটনা একটু পিছন থেকে আসতে হবে, কারণ জামাতকে চিনতে হলে আপনাকে পেছন থেকেই আসতে হবে। কারণ জামাত পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, ভোগ করতে চায়, এবং এখনো পেছন দরজা যে ক্ষমতা ভোগ করতেছে। জামাত আর পাকিস্তান বিরোধিতা করলো, পাকিস্তান সৃষ্টি বললো। জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, মৌলানা কেন বলা হয় আমি জানি না, সে কোথায় মৌলানাগিরি করেছে তাও আমি জানি না। মৌলানা মওদুদী বলেছে যে পাকিস্তান যদি সৃষ্টি হয় সেটা হবে আহম্মকের বেহেশত, মানে বোকাদের বেহেশত। আজকে যদি আমি বলি যে পাকিস্তান হচ্ছে বোকাদের বেহেশত, আমাকে অমুসলিম ঘোষণা করবে, কাফের ঘোষণা করবে, নাস্তিক ঘোষণা করবে, মারতে আসবে, তেরে আসবে। খোদ জামাত না, বিএনপির আমার সাথে এই আচরণ করবে, এবং আওয়ামী লীগের ভিতরেও কিছু লোক আমার সাথে খারাপ আচরণ করবে এই কথা বলার জন্য। আমি যদি বলি পাকিস্তান হচ্ছে একটা বোকাদের বেহেশত, আমাকে বলবে আমি বেহেশতের ইসলামের অবমাননা করেছি। কিন্তু এটা মৌলানা মওদুদী বলেছেন। আবার সেই পাকিস্তানের পক্ষে তারা আমাদের 30 লক্ষ মানুষ হত্যায় জড়িত, অগণিত নারী ধর্ষণ করেছে, তার অর্থাৎ তারা আমাদের স্বাধীনতা, অর্থাৎ দুইবার তারা দুইটি দেশের সৃষ্টির বিরোধিতা করেছে। আবার এখন তারা দাবি করে তারা সেই দুই দেশেরই তারা পক্ষের শক্তি। তাদের মুনাফিকিটা দেখেন। পাশাপাশি আপনি দেখেন জামাত, আপনি বলেন মেজর আখতারুজ্জামানকে কিভাবে নিল, তাদের তো সিস্টেম আছে, তারা একেবারে ক্যাডার ভিত্তিক দল ইত্যাদি ইত্যাদি, আমরাও শুনেছি, কিন্তু আদতে কি তাই? তাহলে কৃষ্ণ নন্দীকে কিভাবে খুলনায় তাকে নমিনেশন দিল? সরাসরি নমিনেশন দিয়েছে কৃষ্ণ নন্দীকে। তারা ইসলাম কায়েম করবে, খিলাফত কায়েম করবে। ইসলামে তো আপনি অমুসলিমকে নেতা হিসেবে তো দূরের কথা, ইসলামের খিলাফতে তো অমুসলিমরা জিম্মি, তাদের তো আপনি পদেই রাখতে পারবেন না, ইলেকশন করতে তো দূরের কথা, তাদের নেতা মানতেই পারবেন না। ইসলামের খিলাফত যারা কায়েম করতে চায়, ইসলামে তো একটা অমুসলিমকে নেতা মানার সুযোগ নাই, অন্তত আমরা এতটুকু তো বুঝি নাই, ইসলামে নাই। কিন্তু তারা কি করলো, নন্দীকে নমিনেশন দিয়ে দিল। সুতরাং মেজর আক্তারকে তারা যে নিয়েছে, তারা এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে নিয়েছে, ট্রাম্প কার্ড। তারা দেখলো যে একটা বাংলাদেশে, যে যেমন আমরা আলোচনা, ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন রাজাকার আল বদর, রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। তো মেজর আখতারুজ্জামান তাদের একজন, তিনি মেজর জলিল, দ্বিতীয় মেজর জলিল। আমি বলেছি তো যে তিনি হচ্ছেন দ্বিতীয় মেজর জলিল। মেজর জলিল তাও জামাতে যোগ দেন, অন্য একটা ইসলামী দলে যোগ দিয়েছিল, তার মৃত্যু হয়েছে পাকিস্তানে। আমি জানি না মেজর আখতারুজ্জামান সাহেবের কোথায় মৃত্যু হবে, কোথায় তার কবর হবে, আমি জানি না, কারণ মানুষের মৃত্যু কোথায় হয় কেউ বলতে পারবে না। তো মেজর আখতারুজ্জামান দ্বিতীয় মেজর জলিল হয়ে সরাসরি এবার জামাতে যোগ দিলেন। তিনি তার নিজের সাথে প্রতারণা করেছেন, তিনি তার চেতনার সাথে গাদ্দারি করেছেন, তিনি তার দলের সাথে গাদ্দারি করেছেন, তিনি বাংলাদেশের সাথে গাদ্দারি করেছেন। তিনি যতই এক্সকিউজ দেখান, তারেক রহমানের উপরে রাগ করে তিনি বিএনপি জামাতে গেছে, তারেক রহমানের উপর রাগ করে তিনি জাতীয় পার্টি গেলেন না কেন, তারেক রহমানের উপর রাগ করে তিনি আওয়ামী লীগে গেলেন না কেন,
তারেক রহমানের উপর রাগ করে তিনি বিএনপিকে মেরামত করার কাজে কেন গেলেন না? তারেক রহমানের উপর রাগ করে তিনি কেন নিজেই রাজনৈতিক দল খুললেন না? এই হাদির কথাই বলেন, আর হাদি নিজেই একটা দল খুলে ফেলেছে, ইনকিলাব মঞ্চ। আমার ভাবির ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন দল খুলে ফেলেছে, এনসিপি দল খুলে ফেলেছে। তো মেজর আক্তারের কি গ্রহণযোগ্যতা ছিল না? তিনি দল, আমরা সেই দলে যোগ দিতাম। আমরা তো আওয়ামী লীগ করাবো, আমরা তার মুক্তিযুদ্ধের পক্ষে দিলাম, আমরা যেতাম, আমি ফরিদ যেতাম। নিঃসন্দেহে মেজর আক্তার জামান যদি কোনো রাজনৈতিক দল খুলতো এবং সেটা মুক্তিযুদ্ধের পক্ষে হতো, আমি তার দলে যোগ দিতেও পারতাম, আমার মতো বহু লোক যেতে পারতো। কিন্তু তিনি তা না করে জামাতে গেলেন। তার মানে কি? তিনি আসলেই ভেতরে ভেতরে অন্য কিছু ছিলেন। কারণ একটা লোকে একদিনে জামাত করতে পারে না। আমি শেখ ফরিদ, আমার যে বয়ান আছে গত 1 বছরের, আমার যে বয়ান আছে গত 12 বছর, ফেসবুকে 13 বছরে, আমি 180 ডিগ্রি উল্টে যখন আমি যদি কালকে জামাতে, প্রশ্নই আসে না যাওয়া, যে জামাতে যায় তালমে কুস্তা কালা হায়, এই পিনাকি ভট্ট, এই যে ল্যাংটা সুলেমান, সে কি করেছে? গণজাগরণ মঞ্চ করে সে জামাতের নেতাদের ফাঁসি দিল। আজকে সে জামাতের কোলাবোরেট, আজকে সে জামাতের নয়নের মণি। আর যে সাইদিকে জেল দিল, যে গোলাম আজমকে জেল দিল, যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়াইলো, যে নিজামকে ফাঁসি দেওয়াইলো, আজকে নিজামের পোলারা সেই ল্যাংটা সুলেমানকে নিয়ে উল্লাস করে, তারা তাদের ভাই মনে করে। অদ্ভুত ব্যাপার। আপনি জামাতকে যদি মনে করেন যে তারা একেবারেই, যেটা আপনি বললেন যে তারা খুব স্ট্রিক্ট দল, নো, তাদের স্বার্থ আগে রক্ষা করবে। আপনি দেখেন জামাত যারা করে, তারা যতগুলো লোক ইসলামী ব্যাংকে চাকরি করে সবগুলো জামাত করে। আপনি দেখেন তো একটা কৃষক জামাত করে সুবিধা না নিয়ে। আপনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিতে অসংখ্য লোক পাবেন যারা কোনো সুবিধা না নিয়ে এই দলগুলো করে। হ্যাঁ, আপনি এটা পাবেন জামাতে, বিএনপিতে, আওয়ামী লীগে দুর্নীতিবাজ আছে, লুটেরা আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি অসংখ্য মানুষ পাবেন বিএনপি এবং আওয়ামী লীগে যারা একটু সুবিধা নেয় নাই, জীবনে নেয় নাই, নিতেও পারবে না, তারা আওয়ামী লীগ করে, বিএনপি করে। আপনি দেখেন তো জামাতের একটা জামাতের লোক আমাকে যদি আপনি একটা, সারা বাংলাদেশে তাদের ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে নাকি 10-12 লক্ষ লোক নিয়ে এসেছিল, ওই সবে ধর নীলমণিতে তাই 1 কুমি 7 বার দেখা, ওই 10 লাখ লোকই তাদের। যেমন চরমনায়ের পীর যেখানে যায় 1 লক্ষ লোক হয়, 1.5 লক্ষ লোক হয়। আসলে ওই 1-1.5 লক্ষ লোক তারই। ওই রাজশাহীতে গেলে ওই লোকগুলি যায়, সরিষাবাড়ি, জামালপুরে গেলে, শোনেন আমাদের সরিষাবাড়িতে চরমনায়ের পীরের যে অনুষ্ঠান হয়েছিল, সমাবেশ হয়েছিল চরমনায়ের পীরের, খালেদা জিয়া শেখ হাসিনা গেলে যত লোক হয় তার সাথে বেশি লোক হয়েছিল। তারা মানে কি, তারা খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে চরমনায়ের পীর বেশি জনপ্রিয়? নেভার এভার, প্রশ্নই আসে না। মানে তাদের সিন্ডিকেট, ওই লোকগুলোই ওখানে গিয়ে জমা হয়। আমাদের সরিষাবাড়ির ময়দানে চরমনাই, ওটাকে আমি চরমনাই বলি, চরমনায়ের পীর ওই ভিডিওটা আমার কাছে পাঠিয়েছিল। একটা লোককে আমরা চিনি না। আপনি খেয়াল করেন, আমি লোকাল লোক, আমার বাড়ির সামনে বইটা করেছে, আমি একটা লোককেও চিনি না, কই থেকে আসলো? তো জামাতের ওই রকম, আপনি দেখবেন তাদের সুনির্দিষ্ট লোক। আপনি একটা, যে প্রশ্নটা আমি করলাম, একটা সাধারণ মানুষ দেখাবেন, জামাতের একটা কর্মীরা তো প্রশ্নই আসে না। জামাতের যারা কর্মী, যারা নেতা, তারা ডাইরেক্ট জামাতের অর্থ সুবিধাভোগী, হয় চাকরি করে, নয় ব্যাংক থেকে লোন নিয়েছে, না অন্য কোনো সুবিধা পেয়েছে। আপনি একটা সমর্থক যদি জামাতের আমাকে দেখাইতে পারেন যে তারা সুবিধা না নিয়ে জামাত করে, একটা দেখাইতে পারবেন না সারা বাংলাদেশে। তো এরা আসলে সিন্ডিকেট, মাফিয়াদের মতো। ওই যে সন্ত্রাসী মাফিয়ারা যেরকম তাদের চেইন অফ কমান্ড, এরকম। কিন্তু এখন তাদের চেইন অফ কমান্ড কিছুটা লুজ হয়ে গেছে। মেজর আখতারুজ্জামান তার প্রমাণ, কৃষ্ণ নন্দী তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ। কারণ আপনি কিভাবে একজন হিন্দুকে ইসলামী শরিয়া কায়েমের জন্য তাকে এমপি ইলেকশন করাইতে পারেন? তাদের ভণ্ডামি এখানে ধরা। তো মেজর আখতারুজ্জামানকে তারা নিয়ে, না মেজর আখতারুজ্জামানের লাভ হয়েছে, না জামাতের লাভ হয়েছে। অলরেডি জামাত শিবিরের লোকজন কি জবাব দিবে? মেজর আখতারুজ্জামান তো স্পষ্ট বলেছে, রাজাকার আলবদর, এমনকি এও বলেছে যে জামাতেরা নির্বাচন বানচাল করবে। মানে আমরা যদি একবার বলি, মেজর আখতারুজ্জামান সাহেব 5 বার বলেছে যে জামাত এই নির্বাচন বানচাল করবে, সন্ত্রাস করবে, হত্যা করবে, বারবার বলেছেন। বলেন নাই? রেকর্ড আছে, অন রেকর্ড। সেই জন্য শিবির তো একটু বলতে পারে। কেউ কেউ তো আবার উল্টা মনে করতেছে। অদ্ভুত ব্যাপার হলো, কেউ কেউ মনে করতেছে যে মেজর আখতারুজ্জামান কোন এক বিশেষ দেশের ইশারায় সেখানে যুক্ত হয়েছে, কোন বিশেষ দেশের বিশেষ সংস্থার ইশারায় গিয়েছেন। আমি নামটা নিলাম না, কেউ কেউ মনে করে। আসলে বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটতেছে, তিনি বিএনপির উপরে রাগ করে এটা করলেন। আসলে বিএনপির উপরে এটা রাগ করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। বরং মেজর আখতারুজ্জামান বলেছেন যে তারেক রহমান বলেছে রাজাকাররা হাজার হাজার লোক মেরেছে, অসংখ্য লোক মেরেছে। সত্য কথা না এটা? রাজাকাররা লোক মারে নাই। তিনি আরেকটা কথা বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, জামাতের বিরুদ্ধে না। এটা তারেক ফাজলেমি। তার মতো লোক এরকম মিথ্যা কথা বলবে, এটা তো মেনে নেওয়ার মতো না। জামাত ছিল পাকিস্তানের সেনাবাহিনীর কোলাবোরেট। সারা পৃথিবীর সংবাদপত্রে আছে জামাত স্বাধীনতা বিরোধী, তারা খুন করেছে। আর এখানে তিনি বলতেছেন তারেক রহমান বলছে বলে তিনি এর আগে চলে গেছেন। মেজর আখতারুজ্জামানকে একজন উপস্থাপক বাড়ি ভাই বলেছিলেন যে আপনি তো মুক্তিযোদ্ধা, আপনি কি আওয়ামী লীগে যাবেন কিনা? তিনি বলেছেন আমি কি থুতু দেবো? মানে আওয়ামী লীগের কথা বলে তাকে তিনি উপস্থাপককে থুতু দিতে চেয়েছেন। আচ্ছা, আজ 14ই ডিসেম্বর
1971 সালের এই দিনে রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, শান্তি কমিটি এবং জামাতে ইসলামী মিলে তারা যখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হতে যাচ্ছে, ঠিক তার মাত্র 2 দিন আগে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে দিয়ে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পিরিট পায়, আলো পায়, বুদ্ধি পায়, জ্ঞান পায়, যারা সাংবাদিক ছিল, কবি ছিল, লেখক ছিলেন, প্রফেসর ছিলেন অধ্যাপক, তাদেরকে নির্বিচারে রায়ের বাজারের বদ্ধভূমিতে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার পর হাজার হাজার মানুষ যখন সেখানে যায়, সেখানে গিয়ে কারো গলিত লাশ, কারো অর্ধগলিত লাশ, কারো তাজা লাশ, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো লাশ বস্তাবন্দি অবস্থায় পায়। সে বিভৎস ইতিহাস, সে বিভৎস স্মৃতি বাঙালিরা ভোলেনি এবং বলতে পারে না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই মহান বাঙালির সূর্য সন্তানেরা আজও আমাদের স্মৃতিপটে বেঁচে আছে, আজও বেঁচে আছে বাঙালির চিন্তায়, চেতনায়, বোধে এবং বুদ্ধিতে, আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে। আপনারা জানেন আমাদের 8টার সংবাদের আগে একটি বাংলাদেশ টেলিভিশনে একটি গান বলা হতো, একটি গান প্রায় শোনানো হতো, সবকটি জানালা খুলে দাও না। নজরুল ইসলাম বাবু এই গানটি লিখেছিলেন। এই গানটিতে খুব দরদ ভরে সুর দিয়েছিলেন আরেক কণ্ঠ সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই গানের ভিতরে একটি কথা আছে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো বুক ভাঙা গান। আজকের যেই প্রেক্ষাপটে আমরা 14 ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী দিবস পালন করছি, সেখানে এই গানটি খুব সত্যভাবে প্রতীয়মান হচ্ছে। তারা আজকে চুপি চুপি আসছে, সদর্ভে তারা আসতে পারছে না, কারণ 71 সালে 14 ডিসেম্বরে যে রাজাকার, যে আল বদর, যে আল শামস, যে শান্তি কমিটি, যে জামাতে ইসলামী তাদেরকে হত্যা করে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে, স্বাধীনতার স্পৃহাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, সেই রাজাকার, সেই আল বদর, সেই জামাতে ইসলামী আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র ক্ষমতায়। আগুন দিচ্ছে 32 নম্বরে, আগুন দিচ্ছে শহীদের ব্যাধিতে, আগুন দিচ্ছে শহীদ মিনারে, আগুন দিচ্ছে 71-এর বীর সৈনিকদের মুরালে। তাহলে আপনারা বোঝেন, আপনারা দেখেন যে 1971 সালে ইসলামী ছাত্র সংঘ নামে জামাতে ইসলামীর একটি অঙ্গ সংগঠন ছিল, যেমনটা এখন ছাত্র শিবির আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 72 সালে আমাদের যে সংবিধান হয়, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। যেই কোনো মানুষ রাজনীতি করতে পারবে, কিন্তু রাজনীতির ভিত্তিটা ধর্মভিত্তিক হবে না। কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আপনারা জানেন, যে এই পাক ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে বহু হানাহানি, বহু যুদ্ধ, বহু বিগ্রহ, বহু মানুষের দেশান্তর হয়েছে। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে একজন ম্যাচিউরড রাজনীতিবিদ, জাতির জনক, শতাব্দীর মহানায়ক, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বদেশে ফিরে আসলেন যুদ্ধের পর, তিনি সিদ্ধান্ত দিলেন এটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলমান সবাই মিলে একটি রাষ্ট্রের অংশীদার হবে, সবাই মিলে শাসনতন্ত্রের অংশীদার হবে, সবাই মিলে শান্তিতে এক দেশে পাশাপাশি বসবাস করবে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি তা চায় না। সাম্প্রদায়িক শক্তি সব সময় চায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে। এই বিভেদটা যতদিন টিকে থাকে, তাদের ধর্ম ব্যবসাটা তত ভালো চলে। তো যে কথাটি বলছিলাম, 1971 সালে জামাতের যে অঙ্গ সংগঠনটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, সেটি পরবর্তীতে 1979 সালে এসে শিবির নাম ধারণ করে। তার মানে ওই বলে না, পুরনো বোতলের নতুন মদ, অথবা আপনাদের বুঝতে পারছেন যে নতুন মদটাকে পুরনো বোতলেই আবার রাখা হলো। সেই বোতলটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, এখন সেটি ছাত্র শিবির। বাংলাদেশের হক কাটা রাজনীতি যারা চালু করেছে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে
আমরা শুনেছি আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। কিভাবে কায়েম করবে? তারা বলছে কোরআন তাদের সংবিধান। কোরআন সংবিধান যদি তাদের হয়, আজকে তারা হিন্দু লোককেও নমিনেশন দেয়। জামাতের লোককে বলতে শুনছি যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার সুযোগ। 54 বছর আগে বাংলাদেশে কি হয়েছিল আপনারা সবাই জানেন। একটি মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আল বদর, আল শামস রাজাকাররা বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে পাকিস্তানের 93,000 সৈন্যের সাথে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছিল। আপনারা সেটা জানেন। সেই পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে আজকে যে পায় তারা চলছে, ডক্টর ইউনূস তার মধ্যে গিয়ে ঢেলেছে। তিনিও আজ এই স্বাধীনতা বিরোধী, এই মৌলবাদী, এই 71-এর মানবতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা যারা এখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, অসাম্প্রদায়িক চেতনাকে ভালোবাসি, যারা আমরা 1971-এর গানকে ভালোবাসি, কবিতা, গল্প, উপন্যাসকে ভালোবাসি, যারা মনে করি 1000 বছরের 3000 বছরের সাধনায় বাঙালি 1971 সালে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতাটি পেয়েছে সেটি বাঙালির স্বাধীনতা, সেটি বাংলা ভাষাভাষী মানুষের প্রথম রাষ্ট্র, সেটিই বাঙালি ধারণ করে আছে এখনো বুকের অনেক গভীরে। এখন বাঙালির মুক্তির আকাশে কালো মেঘ, বাঙালির মুক্তির আকাশে আজ পুরনো শকুন। আমাদের পতাকা খামছে দুচ্ছে আমাদের মানচিত্র, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের প্রতি সেই পুরনো রাজাকার আলবদররা, তাদের উত্তরসূরিরা আবার হানা দিয়েছে। আমরা জেগে উঠবো কিসের মতো? ফিনিক্স পাখির মতো। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি চেতনার নাম, একটি অনুভূতির নাম, যেটা স্বাধীনতার সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের এবং মুক্তিকামী মানুষের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি বঙ্গবন্ধুরা ক্রিয়েট করেছিলেন, কিন্তু এটি বঙ্গবন্ধু নিজের জন্য ক্রিয়েট করেননি। ক্রিয়েট করেছিলেন মেহনতি মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সকল মানুষের জন্য। আমরা সবাই আজ প্রতারিত হয়েছি। আমরা সবাই আজ এক নষ্ট তরুণ প্রজন্মের কাছে জিম্মি হয়ে আছি, যারা হুঙ্কার দেয়, যারা মানুষের বাড়িতে আগুন দেয়, যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা একটাকে আপনার মগের মূল্য শুনেছেন, কিন্তু তারা এটাকে মবের মূল্যকে পরিণত করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ভাত খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে তারা মানুষকে ঘর থেকে উঠিয়ে নিয়ে এসছে। সন্ত্রাসী ধরা পড়লে, সেখান থেকে চাঁদাবাজ ধরা পড়লে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। গালি দিচ্ছে দাঁড়ছে, বিশ্ববিদ্যালয়ে মনে হয় যেন গালির ডিগ্রি নিয়েছে। আসুন, এই মৌলবাদী, এই 71-এর পরাজিত শক্তি, এই মানবতার শত্রু, এই সারা পৃথিবীর যে জঙ্গি উৎপাদনকারী পাকিস্তানের বন্ধু, তাদেরকে আমরা আবার পরাজিত করার জন্য এই 14ই আগস্ট মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা এই প্রতিজ্ঞায় আবার বলিয়ান হই। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এই মাটিতে, এই দেশে, এই সমাজে আবার বাস্তবায়িত করব। এবং 71-এর এই মহান মুক্তিযুদ্ধে 14ই ডিসেম্বর নয়, শুধু 71-এর 16ই ডিসেম্বর থেকে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে, সেই অগণিত প্রাণ, সেই অগণিত মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং যারা বিদায় নিয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি।